নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রীতি চলে এসেছি আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনাদের এই উপন্যাসটা খুব ভালো লাগছে। যারা নতুন এসেছেন তারা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে দিলে আমি যখনই উপন্যাসের নতুন পর্ব আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের পর্ব যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজকে চলুন শুরু করি এই উপন্যাসের পরবর্তী পর্ব। শুরু করছি আজকে এই উপন্যাসের 11তম পর্ব। শান্তিনিবাস থেকে বেরিয়ে মহেশ হালদার লেন পেছনে ফেলে বড় রাস্তায় চলে এলো বিনয়। হরিশ পার্কের পাশের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে প্রসাদ লাহিড়ীর মুখ বারবার মনে পড়ে যাচ্ছে। কাল অফিসে প্রসাদ বলেছিলেন, নানা জায়গার খবরের কাগজ ঘেঁটে চমকদার ঘটনা বা বিস্ময়কর কোনো মানুষের সন্ধান পাওয়া গেলে তা নিয়ে নতুন ভারতের জন্য যেন স্টোরি তৈরি করে নেয় বিনয়। অন্য বিষয় নয়, তাকে শুধু ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানের শরণার্থীদের বা তাদের সঙ্গে জড়িত অন্য সব মানুষ সম্পর্কে লিখতে বলা হয়েছে। বানানো গল্প নয়, রিয়েল লাইফ স্টোরি। এই মুহূর্তে হঠাৎ বিনয়ের মনে হলো প্রসাদ লাহিড়ীর মতন একজন মানুষকে নিয়ে লেখা একান্ত উচিত। ভাবল শেষ পর্যন্ত যদি লিখেও ফেলে সেটা তার হাতেই তুলে দিতে হবে। ব্যাপারটা কিভাবে নেবেন প্রসাদ? হরিশ পার্ক মেট্রো ইনস্টিটিউশন পেরিয়ে বাঁ পাশের গলি দিয়ে আশুতোষ মুখার্জি রোডে চলে এলো বিনয়। অফিস টাইম শুরু হয়ে গেছে। স্প্ল্যানেড আর ডালহাউসের দিকে ট্রাম বাসগুলো ভিড়ে ঠাসা, সেগুলোর ভেতর মাছি গলার উপায় নেই। রাস্তা পেরিয়ে বিনয় ওধারের ফুটপাতে চলে গেল। বালিগঞ্জ টালিগঞ্জের গাড়িগুলো এই সময় ফাঁকা থাকে। জনস্রোত এখন শুধু ডালহাউসির অফিস পাড়ার দিকে। টালিগঞ্জের বাস দু একটা আসছে এদিকে, তবে ট্রামের পাত্তা নেই। টিনের লম্বা লম্বা বাক্সের মতন কলকাতার বাসগুলো মোটেই পছন্দ করে না বিনয়। ঝকর ঝকর করে থামতে থামতে যায়। ঝাঁকুনিতে হাড় মাংস আলগা হবার উপক্রম। সেই তুলনায় ট্রামে চড়াটা অনেক আরামের। বগির ভেতর যথেষ্ট জায়গা, দাঁড়িয়ে গেলেও অসুবিধা হয় না। ট্রামের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ বিনয়ের চোখে পড়ল ফুটপাথের একধারে মোটা চট বিছিয়ে একটা 11-12 বছরের মেয়ে দোকান সাজিয়ে বসেছে। রকমারি জিনিস, খাতা, পেন্সিল, রাবার, কালি, বিদ্যাসাগরের বর্ণপরিচয়, লক্ষ্মীর পাঁচালি। বিনয় লক্ষ্য করল মেয়েটির গা ঘেঁষে একটা মলিন কাপড়ের ব্যাগ, সেটার উপর ব্রাউন পেপারের মলার দেওয়া কটা বই। লোকজন এসে পঞ্জিকা কি খাতা টাতা নিয়ে যাচ্ছে। তবে সবসময় তো খদ্দের থাকে না। বিকিকিনির ফাঁকে একটা মুহূর্তও মেয়েটা নষ্ট করছে না। খদ্দের চলে গেলেই পাশ থেকে মলাট লাগানো বই তুলে নিয়ে এক মনে পড়ে যাচ্ছে। কি পড়ছে সে? ভীষণ কৌতূহল হলো বিনয়ের। পায়ে পায়ে এগিয়ে গেল সে। মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলেও কিন্তু কী বই বোঝা যায় না। রাস্তায় বসে কে কি পড়ছে না পড়ছে সেটা জানা এমন কিছু জরুরি ব্যাপার নয়। তবু ছেলে মানুষই কৌতূহলটা কিছুতেই কাটানো যাচ্ছে না। আবার সরাসরি জিজ্ঞেস করতেও পারছে। বিনয়ের মাথায় আচমকা একটা ফোন দিয়ে এসে গেল। দরকার নেই, তবু একটা মোটা খাতা, পেন্সিল আর রাবার তুলে নিয়ে জিজ্ঞেস করল, এগুলোর দাম কত? 14 পয়সা। পকেট থেকে মানি ব্যাগ বার করতে করতে মেয়েটিকে ভালো করে লক্ষ্য করল বিনয়। মেয়েটির হাতে দাম দিতে দিতে বিনয় জিজ্ঞেস করল, তুমি রোজই এখানে দোকান খুলে বসো? হ্যাঁ। তোমার নাম কি? আরতি পাল। বন্ধ বইটা দেখিয়ে বিনয় বলল, ওটা পড়ছিলে না? হ্যাঁ। কি বই ওটা? ভূগোল। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, দেশবন্ধু বালিকা বিদ্যালয়, ক্লাস 6-এ পড়ি। ও, তোমার স্কুল কটায় বসে? 10টায়। এখন তো 9:47। স্কুলে কখন যাবে? আইজ স্কুলে যাব না। কেন? বাবার আসতে দেরি হইব। কেউ না থাকলে দোকান দেখব কে? মানে? আমি 9টায় তরি দোকান চালাই। এরপর বাবাই আইসা বসে, তখন আমি বাসাত গিয়ে স্নান কইরা ভাত খাইয়া স্কুলে যাই।
আরতিদের দেশ যে ওপার বাংলায় সেটা ওর কথা শুনেই টের পাওয়া যাচ্ছে। ক্রমশ আগ্রহ বাড়ছিল বিনয়ের। খুঁটিয়ে খুঁটিয়ে তাদের সম্পর্কে অনেক কিছু সে জেনে নেয়। আরতিদের দেশ ঢাকা ডিস্ট্রিক্টের মানিকগঞ্জ সাব ডিভিশনের একটা গ্রামে, নাম মিরপুর। অন্য শরণার্থীদের সঙ্গে তাদের তফাৎ নেই। মাস আষ্টেক আগে ভয়ে আতঙ্কে দেশ ছেড়ে সীমান্তের এপারে চলে আসে। তারপর দিন কয়েক এখানে ওখানে উদ্ভ্রান্তের মতন ছোটাছুটি করতে করতে শেষ পর্যন্ত কালীঘাটের কাছে নকুলেশ্বর ভট্টাচার্য লেনে একটা বস্তিতে এসে উঠেছে। 3 ভাই বোন, মা বাবা নিয়ে সংসার ওদের। বাবা রাধানাথ পাল অনেক ধরাধরি করে চেতলায় একটা মাদুরের আড়তে কাজ জুটিয়েছে। সকালে 7টা থেকে 8:30 আর সন্ধে 5টা থেকে 7:30 অবধি তার ডিউটি। তাতে এই বাজারে ঘর ভাড়া দিয়ে 5টা মানুষের পেট চালানোর দুষ্কর। তাই খাতা, পেন্সিল, পঞ্জিকা, পাঁচালি ইত্যাদি নিয়ে ফুটপাতে দোকান খুলে বসতে হয়েছে। রাধানাথের একটা উচ্চাশা আছে, ছেলেমেয়েরা গোমুখ্য হয়ে থাকবে এটা সে একেবারেই চায় না। এত কষ্ট, এত অভাব, তবু 3 ছেলে মেয়েকেই স্কুলে ভর্তি করে দিয়েছে। সেই ভোর থেকে রাত পর্যন্ত ভূতের মতন খেটে যায় রাধানাথ। তাদের বস্তিতে জলের খুব সমস্যা। অন্ধকার থাকতে থাকতে উঠে রাস্তার কল থেকে কয়েক বালতি জল নিয়ে আসে। 6টার ভেতর চান সেরে 1 কাপ চা আর 2 টুকরো বাসি পাউরুটি খেয়ে প্রকাণ্ড 2টো কাপড়ের ব্যাগে বই, খাতা, পেন্সিল, রাবার ইত্যাদি ভরে আরতিকে সঙ্গে করে ভবানীপুরের ফুটপাথে চলে আসে। চোখের পলকে চট বিছিয়ে দোকান সাজিয়ে দিয়ে আরতিকে বসিয়ে চেতলায় হাজিরা দিতে দৌড়োয়। সকালের দিকে বাসায় বসে পড়ার উপায় নেই, তাই একটা ছোট কাপড়ের ঝোলায় স্কুলের পড়ার বই, খাতাটাতা নিয়ে আসে। দোকান সামলাবার ফাঁকে ফাঁকে সেগুলো পড়ে। স্কুলের দিদিমণিরা ভীষণ কড়া, পড়া তৈরি করে না গেলে ভীষণ বকাবকি করেন, এমনকি দাঁড় করিয়েও রাখেন। তাছাড়া না পড়লে পরীক্ষায় পাশ করে উঁচু ক্লাসে উঠবে কি করে? 9টা নাগাদ রাধানাথ চেতলা থেকে চলে আসে। তখন আরতির ছুটি। সে ঊর্ধ্বশ্বাসে বাড়ি ফিরে যায়। ঝপাঝপ 2-4 মগ জল মাথায় ঢালে, নাকে মুখে গুঁজে স্কুলে ছোটে। আরতি বলল, বাবাই কইছে যত কষ্টই হোক আমাকে 3 ভাই বোন রে পড়াইব। আমি সবাইর বড়, আমার পরে 2 ভাই। ঠিক করছি কিছুতেই পড়াশোনা ছাড়ুম না। তার চোখে মুখে দৃঢ়তা, আত্মবিশ্বাস, জেদ। কিছুক্ষণ আগে হারু আর দুলালকেও দেখে এসেছে বিনয়। প্রবল হতাশায় তারা পড়া ছেড়ে দিয়েছে। প্রসাদ লাহিড়ীর ধমক খেয়ে হয়তো আবার কলেজ যেতে শুরু করবে। তাদের সঙ্গে এই মেয়েটির কত পার্থক্য! মুগ্ধ চোখে সদ্য কিশোরী আরতির দিকে কয়েক পলক তাকিয়ে থাকে বিনয়। তারপর বলে, তোমার সময় আর নষ্ট করব না, পড়ো, আমি যাচ্ছি। খাতা, পেন্সিল, ধূপকাঠিটা দরকার হলে আমাকে দোকান থেকে নিয়েন। বিনয় ভাবল, সে থাকে টালিগঞ্জে। যে ধরনের জিনিস আড়তিরা বেচে সেই সব তার আদৌ প্রয়োজন নেই। তাছাড়া অত দূর থেকে কেনাকাটার জন্য ভবানীপুরে আসাও সম্ভব নয়। কিন্তু কিশোরী মেয়েটিকে নিরাশ করতে ইচ্ছে হলো না। বলল, হ্যাঁ, নিশ্চয়ই নেব। বলতে বলতে ফুটপাথ থেকে রাস্তায় নেমে এলো বিনয়। ট্যাং ট্যাং আওয়াজ করতে করতে টালিগঞ্জের একটা ট্রাম এসে স্টপেজে থামল। সে উঠে জানালার ধারে সিটে বসে পড়ল। বিনয়ের সঙ্গে আরও 2-3টে প্যাসেঞ্জার উঠেছিল। কন্ডাক্টর ঘণ্টি বাজাতেই ট্রাম ঢিমে তালে দৌড় লাগায়। ঘাড় ফিরিয়ে সে লক্ষ্য করল আরতি আবার তার বই তুলে নিয়েছে। নিশ্চয়ই সেই ভূগোলের বইটা। 10:30 নাগাদ জাফর শাহ রোডে পৌঁছে গেল বিনয়। সুধাদের বাড়ির সদর দরজায় কড়া নাড়তে উমা এসে খুলে দিল। বলল, একজন আপনার সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ বসে আছে। কে? নাম জানি না। যুগল কি? বলেই বিনয়ের খেয়াল হলো কাল রাতেই তো যুগল আশু দত্তকে নিয়ে এসেছিল। আজ সকালে তার মুকুন্দপুর চলে যাবার কথা। তবে কি সন্তোষ নাগ চায় না আশু দত্ত তাদের বাড়ি থেকে চলে যাক? না না, যুগল দাদা না, এ অন্য লোক। আপনি পাকিস্তান থেকে এ বাড়িতে আসার পর 2-3 বার আপনার সঙ্গে দেখা করে গেছে। এই তো কদিন আগেও এসে অনেকক্ষণ ছিল। বাইরের লোকজন এলে উমা চা, বিস্কুট, মিষ্টি টিষ্টি দিয়ে যায়। কতক্ষণই বা তাদের কাছে থাকে। সবার নামধাম সে জানেও না, জানার দরকারও নেই। তবে যুগলের কথা আলাদা, সে ফি সপ্তাহে একবার না একবার আসেই। উমার হঠাৎ করে কি মনে পড়ে যায়, ওই যে
যখনই আসে আপনাদের দেশের জমি বাড়ি নিয়ে কী সব বলে না, চা দিতে গিয়ে একটু আধটু কানে এসেছে। নিশ্চয়ই নিত্য দাস। বিনয় আর এক মুহূর্তও দাঁড়ায় না। একসঙ্গে 2-3টে সিঁড়ি টপকে ওপরে উঠতে উঠতেই চকিতে বিনয়ের মনে পড়ল গত সপ্তাহে হেমনাথের চিঠি নিয়ে আসার কথা ছিল নিত্য দাসের। পাকিস্তানের যা হাল, তাতে কথা দিলেই যে রাখা যাবে জোর দিয়ে তো তা বলা যায় না। যদিও নিত্যদাস বর্ডারের ওধারে যাদের দিয়ে কাজ করায় তারা সবাই ওখানকারই বাসিন্দা, পুরোদস্তুর পাকিস্তানি, তবু হাজারটা বিঘ্ন। দোতলায় আসতেই বিনয়ের চোখে পড়ল বাইরের ঘরে বসে আছে নিত্যদাস, সুধা আর দারিক দত্ত। কিরণের এই সময় বাড়িতে থাকার কথা নয়, সে এখন অফিসে। সুধারা কথা বলছিল, হঠাৎ বিনয়কে দরজার সামনে দেখেই ব্যস্তভাবে উঠে দাঁড়ালো নিত্যদাস। আসেন ছোটবাবু, আসেন। হ্যাঁ, 8:45টার সময় আইসি। আপনার পথ চাইয়া বই আইয়াছি। শুনলাম জরুরি কামে বাইর হইছেন। হ্যাঁ, দাদুর চিঠি এনেছেন? না ছোটবাবু। কেন? গেল সপ্তাহে তো আনার কথা ছিল, তারপরও তো কদিন কেটে গেছে, কি ব্যাপার? এই কথাই তো ছোট দিদি আর ঠাউর দাদের কইতে আসিলাম। হেমনাথের চিঠি না আসার কথা সুধাদের আগেই অবশ্য জানিয়ে দিয়েছে নিত্যদাস, বিনয়কেও বিশদভাবে জানালো। পাকিস্তানে তার লোক জয়নালকে রাজদিয়ায় গিয়ে হেমনাথের চিঠি নিয়ে আসার ভার দিয়েছিল সে। শুধু হেমনাথেরই না, আরও কয়েকজনের চিঠি এবং পাকিস্তানের হিন্দুদের বিষয় সম্পত্তি সম্পর্কে কিছু খবরও তার নিয়ে আসার কথা। ফি সপ্তাহে শনিবার জয়নাল পাকিস্তানের বর্ডারে আসে। এপারেও নিত্যদাসের লোকজন আছে। তাদের একজন হলেন নরেশ, সেও ওই দিনই ইন্ডিয়ার বর্ডারে যায়। দুধারেই পুলিশকে পয়সা খাওয়ানো আছে। জয়নাল নির্বিঘ্নে এপারে এসে চিঠি চাপাটি নরেশের হাতে দিয়ে যায়। তখন পুলিশ অন্যদিকে চোখ ফিরিয়ে থাকে। যাই হোক, হেমনাথের চিঠি নিয়ে শনিবার জয়নালের বর্ডারে আসার কথা ছিল। সেদিন তো সে আসেইনি, এমনকি তার পরের শনিবারেও না। অসুখ বিসুখে পড়ল কি না কে জানে। পর 2 শনিবার নরেশ খালি হাতেই ফিরে এসেছে। হেমনাথের চিঠি না আসায় বিনয় মুষড়ে পড়ে। অনেকক্ষণ চুপ করে থাকার পর বলে, রাজদিয়ায় কোনো গণ্ডগোল হয়েছে কি না শুনেছেন? না না, ওই দিকের খবর জয়নালই রাখে। হ্যাঁ, না এলে কিছুই কম যাইব না। পাকিস্তান থেকে আসার পর হেমনাথের একটা মাত্রই চিঠি পেয়েছিল বিনয়, তাও অনেক দিন আগে। সেই চিঠিতে হেমনাথ জানিয়েছিলেন রাজাকারেরা এবং বিহারি মুসলমানেরা রাজদিয়ায় ভীষণ উৎপাত করছে। সে জিজ্ঞেস করে, আপনার ওই নরেশ আসছে শনিবারও বর্ডারে যাবে তো? নির্যাস যাইব। হেমকর্তার লইগা আমারও খুব চিন্তা হইতে আছে এবার। পাকিস্তানে তো আপনার অনেক লোক রয়েছে। পরের সপ্তাহ যদি জয়নাল না আসে, আপনি অন্য কারোকে দিয়ে দাদুর খবর আনিয়ে নিতে পারছেন না? আমিও সেইটাই ভাইবে রাখছি। বাবা ভাবি নয়, যেমন করে পারিস হেমনাথের খবরটা নিয়ে আয়। খুব চেষ্টা করুন ঠাউরদা। ছোটবাবু, হেমকর্তার চিঠি তো আনতে পারি নাই, তাই আপনার লজ্ঞা পাকিস্তানের জন্য অন্য একজনের চিঠি আনছি। এই নেন। জামার পকেট থেকে একটা মুখবন্ধ লম্বা খাম বের করে সামনের দিকে বাড়িয়ে দেয় সে। বিনয় হতবাক। হেমনাথ ছাড়া পাকিস্তানে এমন আর কেউ নেই যে তাকে চিঠি লিখতে পারে। নিত্যদাসের হাত থেকে খামটা নিয়ে এসে জিজ্ঞেস করে, কে লিখেছে? শাহেদ আলী। সে কে? জামতলির নাসের আলীর কথা কইছিলেন না, ইনিতে না ছোট ভাই? নাসের আলীর নামটা শোনার সঙ্গে সঙ্গে সারা শরীরে বিদ্যুৎ খেলে যায় বিনয়ের। পরক্ষণেই সমস্তটা কেমন গুলিয়েও যায়। চিঠি লিখলে নাসের আলীরই লেখার কথা, কিন্তু লিখেছে তার ছোট ভাই শাহেদ আলী, যাকে চোখে দেখা দূরের কথা, তার নাম অবধি আগে শোনেনি বিনয়। রহস্যটা ভেদ করতে না পেরে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মনোভাব আঁচ করে নিয়ে নিত্যদাস বলে, আপনি হ্যাঁ দিন জামতলির পুরানা মাস্টার রামরতন গাঙ্গুলি মশাই দেশের জমি জেরাত বেসন কি এক্সচেঞ্জের কথা কইছিলেন না? কইছিলেন তেনাগো দলিলপত্র আছে নাসের আলীর কাছে। তয় হ্যাঁ, রামরতন স্যারের স্ত্রী এবং মেয়েরা দেশ থেকে আসার পর নাসের আলীর কোনো চিঠি টিঠি পায়নি, তাই বলেছিলাম। তার সঙ্গে শাহেদ আলীর কী সম্পর্ক আমি তো ভেবে পাচ্ছি না। আমার কথা গান আগে হই না লন বলে নিত্যদাস জানায়, জয়নাল ছাড়াও পাকিস্তানে তার যেসব লোকজন আছে তাদের একজনের নাম আব্দুল। আব্দুলকে নাসের আলীর সঙ্গে দেখা করে রামরতনের জমিজমা সম্পর্কে তিনি কতদূর কী করতে পেরেছেন, আদৌ তার পক্ষে কিছু করা সম্ভব হবে কি না, সব খবরাখবর
জেনে আসতে বলেছিল সে। কিন্তু নাসেরের সঙ্গে দেখা হয়নি আব্দুলের। তার ছোট ভাই শাহেদ আলী বিনয়কে একখানা চিঠি লিখে তাকে দেয়। গত শনিবার আব্দুল বর্ডারে এসে সেটা নরেশের হাতে দিয়েছে। বিনয় জিজ্ঞেস করে, নাসের আলীর সঙ্গে আপনার লোকের দেখা হয়নি কেন? তিনি কি জামতলিতে ছিলেন না? একখান খারাপ খবর আছে ছোটবাবু। খারাপ খবর? কি খবর? কি হয়েছে? আপনি পত্রখান পইরা দেখেন না, হগল বুঝতে পারবেন। খামের মুখ ছিঁড়ে কাপা হাতে চিঠি বার করে বিনয়। ফুলস্কেপ কাগজের পুরো 2 পাতা পরিচ্ছন্ন হাতের লেখায় ভর্তি। সে পড়তে শুরু করে। শ্রী বিনয় কুমার বসু মহাশয় সমীপেশু, প্রথমে আমার সালাম লইবেন। আপনার সহিত আমার সাক্ষাৎ পরিচয় নাই, তবে আপনার কথা আমার বড় ভাই নাসের আলীর মুখে বহুবার শুনিয়াছি। আপনার প্রতি ছিল তাহার গভীর শ্রদ্ধা। দেশ ছাড়িয়া জামতলির প্রাক্তন হেডমাস্টার রামরতন গাঙ্গুলি মহাশয় যখন সপরিবারে ইন্ডিয়ায় চলিয়া যান, তার পাশা স্টিমার ঘাট পর্যন্ত আমার ভাই সাহেব তাহাদের পাহারা দিয়া লইয়া গিয়াছিলেন। তাহার পক্ষে গাঙ্গুলি মহাশয়দের সহিত কলিকাতা অবধি যাওয়া অসম্ভব ছিল। কিভাবে তাহারা সীমান্তের ওই পারে যাইবেন এই লইয়া ভাই সাহেবের ভীষণ দুর্ভাবনা ছিল। কিন্তু তার পাশায় আপনার মতন একজন ভদ্র সহৃদয় মানুষকে পাইয়া তিনি নিশ্চিন্ত হন এবং কলিকাতায় গাঙ্গুলি পরিবারকে পৌঁছাইয়া দিবার দায়িত্ব আপনাকে দেন। এই কথা আমি ভাই সাহেবের মুখে শুনিয়াছি। কলিকাতায় যাইবার পর গাঙ্গুলি মহাশয়ের পৌঁছ সংবাদ পাওয়া যায় নাই। ভাই সাহেব ধরিয়া লইয়াছিলেন তিনি নিশ্চয়ই চিঠিপত্র লিখিয়াছেন, কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে ডাক চলাচলে বিঘ্ন ঘটায় সেই চিঠি তিনি পান নাই। পোস্টাল ডিপার্টমেন্টের কাজকর্ম স্বাভাবিক হইলে যোগাযোগ করা সম্ভব হইবে। কিন্তু সম্প্রতি আব্দুল নামে একটি লোক জামতলিতে আমাদের বাড়িতে আসিয়া জানায় সে আপনার নিকট হইতে গাঙ্গুলি মহাশয়দের সম্পর্কে কিছু খবর আনিয়াছে। শুনিলাম রামরতনবাবু কলিকাতায় পৌঁছাইতে পারেন নাই। গোয়ালন্দ হইতে ইন্ডিয়ায় যাইবার পথে ট্রেনে তাহার মৃত্যু হইয়াছে। তাহার স্ত্রী এবং কন্যারা এক নিকট আত্মীয়ের বাড়িতে অত্যন্ত দুরবস্থার মধ্যে দিন কাটাইতেছেন। খুবই খারাপ সংবাদ। কি বলিয়া ওই অসহায় মহিলাদের সমবেদনা জানাইব বুঝিতে পারিতেছি না। এদিকে আমাদের পরিবারেও চরম সর্বনাশ ঘটিয়া গিয়াছে। আমার বড় ভাই নাসের আলী আব্দুল আসিবার কয়েকদিন আগে খুন হইয়া গিয়াছেন। এই হত্যাকাণ্ডের ফলে আমরা সম্পূর্ণ বিপর্যস্ত হইয়া পড়িয়াছি। মর্মান্তিক এই খুনের কারণটা এবার জানাইতেছি। আপনি নিশ্চয় শুনিয়াছেন রামরতন গাঙ্গুলি মহাশয় আমার বড় ভাইয়ের উপর তাহাদের বিষয় সম্পত্তির যাবতীয় দায়িত্ব দিয়া গিয়াছিলেন। তিনি যেন যত শীঘ্র পারেন সেই সব বিক্রয় করিবার ব্যবস্থা করেন। শূন্য হাতে তাহারা ইন্ডিয়ায় যাইতেছেন। আমার ভাই সাহেব গাঙ্গুলি মহাশয়েরা চলিয়া যাইবার পর খরিদ্দারের খোঁজ করিতে থাকেন। বিনয়বাবু, আপনি নিশ্চয়ই জানেন এখন পাকিস্তানের যা হাল, তাহাতে হিন্দুদের প্রপার্টি বিক্রি করা কত কঠিন। লীগ এবং রাজাকাররা সাধারণ মানুষকে এই বলিয়া তাতাইতেছে যে একটি পয়সাও খরচ করিবার প্রয়োজন নাই। যাহারা ইন্ডিয়ায় চলিয়া গিয়াছে তাহাদের জমি জমা বিনা বাধায় দখল করা যাইবে। অনেকেই এই বিষয়ে উৎসাহিত হইলেও বেশিরভাগ মানুষ কাজটি পছন্দ করে না। তাছাড়া নগদ টাকা দিয়ে বৈধ উপায়ে তারা কোর্টে রেজিস্ট্রি করিয়া জমি কিনিতে চায়, কিন্তু লীগ এবং রাজাকারদের ভয়ে মুখ ফুটিয়া তাহা বলিতে পারে না। আমার ভাই সাহেব নাসের আলী ছিলেন জামতলি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এই অঞ্চলের একজন শ্রদ্ধেয় ব্যক্তি। এখানকার অধিকাংশ মানুষই তাকে মান্য করে। তিনি কোনো কিছু বলিলে সসম্ভবে মানিয়া লয়, অন্তত এত কাল মানিয়া আসিয়াছে। কিন্তু দেশভাগের পর হইতে দিনকাল রাতারাতি বদলাইয়া গিয়াছে। পরিবেশ এমনই বিষাক্ত যে রামরতন গাঙ্গুলিদের বিষয় আশয় লইয়া প্রকাশ্যে কিছু করিতে তাহারও সাহস হয় নাই। গোপনে বিক্রির চেষ্টা করিতে থাকেন। জামতলিতে খরিদ্দারের সন্ধান করিলে পাছে জানাজানি হইয়া যায়, তাই পাশের গ্রামগুলিতে ইচ্ছুক ক্রেতাদের কাছে গিয়া কথাবার্তা চালাইতে থাকেন। এদিকে গাঙ্গুলি মহাশয় যে তাহাদের জমিবাড়ির দায়িত্ব আমার ভাই সাহেবকে দিয়া গিয়াছেন, জামতলির কাহারও তাহা জানিতে বাকি নাই। লীগের লোকজন এবং রাজাকাররা আসিয়া তাহাকে বলিয়া গিয়াছিল
গাঙ্গুলিদের সম্পত্তি তিনি এবং তাহার পরিবারের মানুষেরা ভোগ দখল করুন, তাহাতে উহাদের আপত্তি নাই। তবে জমিজমা বেচিয়া কোনোভাবেই টাকা কলিকাতায় পাঠানো চলিবে না। পাকিস্তানের সমস্ত জমি, সমস্ত বিষয় আশায় পাকিস্তানিদের। যাহারা চলিয়া গিয়াছে তাহারা একটা কানা করিও পাইবে না। এদেশের কেউ যদি তাহাদের সাহায্য করিতে চেষ্টা করে তাহারা দুশমন। গাঙ্গুলিদের সম্পত্তি ভাই সাহেব যে বেচিতে পারেন, কিভাবে এই লোকগুলি তাহা আন্দাজ করিয়াছিল তাহা বলিতে পারিব না। যাহা হোক, ভালোভাবে বলিলেও উহাদের কথায় শাসানি ছিল। ভাই সাহেব তাহা গ্রাহ্য করেন নাই। একদিন লীগের মাতব্বর সালাউদ্দিন আর রাজাকারদের মাতব্বর মনসুর আলী আমাদের বাড়ি আসিয়া হাজির। তাহাদের মেজাজ এইবার অনেক চড়া। সালাউদ্দিন বলিল, মাস্টার সাহেব, আপনারে আমরা সম্মান করি, এইটা নষ্ট কইরেন না। ভাই সাহেব সালাউদ্দিনের চোখের দিকে সিধা তাকাইয়া জিজ্ঞাসা করিলেন, কি অসম্মানের কামটা করছি আমি? আপনি রামরতন গাঙ্গুলি গো সম্পত্তি বেচনের লইগা চারিদিকে ঘোরাঘুরি করতে আসেন। ভাই সাহেব বলিলেন, তোমরা দেখছো? মনসুর আলী বলিল, দেহি নাই, তাই শোনা শোন কানে আইতে আছে। হিন্দুর লইগা আপনার অত মাথা ব্যথা কেন? হ্যাঁ, শেষবার কইয়া যাইতে আসি, হেই হগল বন্ধ করেন। ভাই সাহেব মনসুরের হুঁশিয়ারিতে কর্ণপাত করেন নাই। নানাজনের সঙ্গে কথা বলিয়া শেষ পর্যন্ত জামতলি হইতে 12-13 মাইল দূরের গ্রামে আদিলপুরের মুস্তাফা খানের কাছে বিক্রয়ের ব্যবস্থা পাকা করিয়া ফেললেন। জমিবাড়ির যে দাম হওয়া উচিত মুস্তাফা তাহার অর্ধেক দিতে চায়। ভাই সাহেব বুঝিলেন লোকটা পুরাপুরি সুযোগ লইতেছে, কিন্তু কিছুই করিবার নাই। অন্য কেহ ভয়ে গাঙ্গুলিদের সম্পত্তির ধারে কাছে ঘেঁষিবে না। ভাই সাহেব মুস্তাফাকে লীগ এবং রাজাকারদের শাসানির কথা জানাইয়া দিয়াছিলেন। সে বিরাট ধনী গৃহস্থ, জমিদারি বলা যায়। অর্থবল লোকবল দুই তাহার যথেষ্ট। সে বলিয়াছে রাজাকারদের সে সামলাইয়া লইবে। কথাবার্তা হইয়া গেলে গাঙ্গুলি মহাশয়দের দলিলপত্র দেখিতে চায় মুস্তাফা খান। ঠিক হয় 2 দিন পর দলিলগুলি লইয়া ভাই সাহেব আবার মুস্তাফার বাড়ি যাইবেন। অনুরোধ করিলে জামতলিতেই সে চলিয়া আসিত, কিন্তু তাহাকে দেখিলে সালাউদ্দিনের সন্দেহ বহুগুণ বাড়িয়া যাইত। স্থির হইয়াছিল মুস্তাফা দলিল দেখিয়া সেই দিনই 10,000 টাকা অগ্রিম দিবে। পরে রামরতনকে কলিকাতা হইতে আনাইয়া মুন্সীগঞ্জে গিয়া সম্পত্তি রেজিস্ট্রি করানো হইবে। তিনি আসিতে না পারিলে যাহাতে ভাই সাহেবের নামে পাওয়ার অফ অ্যাটর্নি পাঠান সেই ব্যবস্থা করিতে হইবে। তখন ভাই সাহেবে বৈধভাবে বিক্রয় করিতে পারিবেন। কথা মতো ভাই সাহেব আদিলপুরে গিয়াছেন, দলিল দেখাইয়া টাকাও নিয়াছেন, কিন্তু শেষ রক্ষা হয় নাই। ফিরিবার পথে তিনি সালাউদ্দিনের হাতে ধরা পড়িয়া যান। তাহারা অশ্রাব্য ভাষায় গালাগালি করিতে থাকে। হিন্দুর দালাল বলিয়া চিৎকার করিতে করিতে তাহার উপর ঝাঁপাইয়া পড়ে। ভাই সাহেব প্রতিবাদ করিলে তাহারা আরও ক্ষিপ্ত আর উত্তেজিত হইয়া ওঠে। তাহার নিকট যে 10,000 টাকা এবং দলিল ছিল সেগুলি ছিনাইয়া লইতে গেলে তিনি প্রাণপণে বাধা দেন, কিন্তু সালাউদ্দিনরা ছিল সশস্ত্র। চাকু মারিয়া তাহারা ভাই সাহেবকে ছিন্ন ভিন্ন করিয়া দেয়। তাহার পর টাকা এবং দলিল লইয়া চলিয়া যায়। আমার ধারণা কিছুদিনের মধ্যে রাজাকাররা গাঙ্গুলি মহাশয়ের জমি দখল করিয়া লইবে এবং সেখানে নিজেদের লোক বসাইয়া দিবে। ঘটনাটি ঘটিয়াছিল সন্ধ্যা নাগাদ। সারা রাত্রি ভাই সাহেবের লাশ পথের ধারেই পড়িয়াছিল। খবর পাইয়া পরদিন আমরা উঠাইয়া লইয়া আসি। বুঝিতেই পারিতেছেন ভাই সাহেবের মর্মান্তিক মৃত্যুতে আমাদের পরিবারের সকলেই ভাঙিয়া পড়িয়াছে। এই দুঃসময় আব্দুল আসিয়া রামরতন গাঙ্গুলির মৃত্যু সংবাদ দিল। মাস্টারমশাইয়ের আশা ছিল দেশের সম্পত্তি বাবদ টাকা পাইবেন, তাহা হইবে তাহার শেষ জীবনের সম্বল, কিন্তু কিছুই করা গেল না। মাস্টারমশাইয়ের স্ত্রী এবং কন্যাদের ভবিষ্যৎ কি হইবে, কিভাবে তাহাদের চলিবে ভাবিয়া পাইতেছি না। বিস্তারিতভাবে সব আপনাকে জানাইলাম। সালাম, ইতি শাহেদ আলী। চিঠি পড়া শেষ হলে স্তব্ধ হয়ে বসে থাকে বিনয়। রামরতনদের সম্পর্কে আগেই সব শুনেছেন দারিক দত্তরা। উদ্বিগ্ন দৃষ্টিতে বিনয়কে লক্ষ্য করেছিলেন দারিক দত্ত এবং সুধা। দারিক দত্ত জিজ্ঞেস করলেন, কি লিখেছে শাহেদ আলী? বিনয় আচ্ছন্নের মতন বসেছিল। নীরবে চিঠিটা দারিক দত্তকে দিল সে। তার পড়া হলে সেটা গেল সুধার হাতে। চিঠির বয়ানটা এখন সবারই জানা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য
বাইরের এই ঘরখানা একেবারে নিঝুম হয়ে যায়। একসময় অপার নৈশব্দ কাটিয়ে দারিক দত্ত বিষণ্ণ সুরে বললেন, পাকিস্তানে নাসের আলীর মতন মানুষ যে ছিল ভাবতেই পারিনি। রামরতন গাঙ্গুলি তার কে? স্কুলে তার কাছে কয়েক বছর পড়েছিল, এই তো। পুরনো শিক্ষকের জন্য প্রাণটাই দিয়ে দিল। মাইনশাল্লাহ খান একখান মানুষ, স্বয়ং ভগবানও এতখানি করত না। সুধার বড় বেশি আবেগ। চিঠিতে নাসের আলীর ভয়াবহ মৃত্যুর খবরটা পড়ে অভিভূত হয়ে পড়েছে সে। নিত্যদাসের কথায় সায় দিয়ে সে আস্তে আস্তে মাথা নাড়ে। তারপর বলে, ওর তো তবু ভাই ছেলে মেয়ে আছে, ফ্যামিলিটা ভেসে যাবে না, কিন্তু রামরতন গাঙ্গুলি স্ত্রী আর মেয়েদের কি হবে? কিছুদিন আগে বিমল গাঙ্গুলিদের ভাড়া বাড়িতে গিয়ে রামরতনের স্ত্রী এবং 3 মেয়েকে দেখে এতটাই চিন্তিত হয়ে পড়েছিল বিনয়, কিন্তু তারপর একের পর এক কত কিছু ঘটে গেল। মৃত রামরতনের পরিবারের ভাবনাটা ক্রমশ ফিকে হয়ে গিয়েছিল। আজ শাহেদ আলীর চিঠিটা পড়ার পর দুশ্চিন্তাটা সহস্রগুণ ভারী হয়ে তার মাথায় চেপে বসেছে। রামরতনের স্ত্রী তার হাত ধরে তাদের 2 মেয়ে ছায়া মায়ার জন্য একটা ভদ্র রকমের কাজ জুটিয়ে দিতে ব্যাকুলভাবে কত যে কাকুতি মিনতি করেছিলেন, কিন্তু সে আত্মকেন্দ্রিক, নিজেকে নিয়ে এতই ব্যস্ত, নিজের চাকরি, নিজের ভবিষ্যৎ, এইসবের বাইরে আর কোনো দিকেই তাকাবার সময় পায়নি বিনয়। অথচ মনে মনে ঠিক করে রেখেছিল ছায়া মায়ার কাজের ব্যাপারে হিরণ আর আনন্দকে বলবে। একই বাড়িতে হিরণদের কাছে থাকে বিনয়। আনন্দ সুদূর উত্তর কি দক্ষিণ মেরুতে থাকে না যে তার সঙ্গে যোগাযোগ করা অসম্ভব। ওদের বাড়িতে সে যায় না ঠিকই, তবে তার অফিসে যেতে পারে কিংবা একটা ফোন করা এমনকি মারাত্মক কঠিন কাজ। তবু হিরণকেও বলা হয়নি, আনন্দকেও ফোন করার সময় হয়নি। তীব্র অপরাধ বোধে ভিতরে ভিতরে কুঁকড়ে যেতে থাকে বিনয়। মনে মনে ঠিক করে নেয় আজকালের মধ্যেই ছায়া মায়ার সম্বন্ধে হিরণদের সঙ্গে কথা বলে নেবে। কিন্তু চাকরির আর্জি জানানো মাত্রই তো চাকরি হয়ে যায় না, তার জন্য 2-4 মাস অপেক্ষা করতে হয়। এই দীর্ঘ সময় বিমলদের বাড়িতে কেমন করে ছায়া মায়াদের কাটবে, আরও কতটা অসম্মান আর কতখানি গ্লানি তাদের জন্য অপেক্ষা করে আছে কে বলবে। বিনয় জানে রামরতনের স্ত্রী এবং মেয়েরা দেশের সম্পত্তি বিক্রির টাকার আশায় উদ্গ্রীব হয়ে আছে। ওইটুকুই তাদের শেষ সম্বল। টাকাটা তাড়াতাড়ি পাওয়া গেলে প্রতি মুহূর্তের অপমানের হাত থেকে ওরা রেহাই পেত। বিনয় ভাবে এই খবরটা রামরতনের স্ত্রী এবং মেয়েদের দিয়ে আসা দরকার। পরক্ষণেই খেয়াল হয় শাহেদ আলীর চিঠির কথা জানালে নিমেষে ওদের 4 জনের চোখের সামনে সমস্ত ভবিষ্যৎ খান খান হয়ে যাবে। বিনয়ের মস্তিষ্কের ভেতর বিদ্যুৎ গতিতে চিন্তার কাজটা চলছিল। একটার পর একটা ভাবনা। এবার চকিতে সে ঠিক করে ফেলে, না, আপাতত শাহেদ আলীর চিঠির কথা জানাতে সে বিমল গাঙ্গুলিদের বাড়ি যাবে না। ছায়া বা মায়ার জন্য একটা কাজের বন্দোবস্ত করে তবেই ওদের সঙ্গে গিয়ে দেখা করবে। ততদিন অবশ্য ওদের দুর্গতির সীমা পরিসীমা থাকবে না, কিন্তু কি আর করা যাবে। দারিক দত্ত নিত্যদাসকে বললেন, তোর তো কত লোক পাকিস্তানে রয়েছে, তাদের দিয়ে শেষ চেষ্টা একটা করে দেখ না, যদি রামরতন মাস্টারের জমি জমার কিছু গতি করা যায়। মুখটা ম্লান হয়ে যায় নিত্যদাসের। সে আস্তে আস্তে মাথা নাড়তে থাকে। শাহেদ আলীর পত্রখানা তো পড়লেন ঠাকুরদা? পাকিস্তানে এই মুসলিম লীগ ও রাজাকার গ্রুপ ও কথা কইব কেটা? মাস্টারমশাই গো জমিন ব্যস্ত গিয়া জান্ডাই চইলা গেল নাসির সাহেবের। এরপর কার এমন বুকের পাঠা আছে যে কিছু করে? না, কোনো ভরসা নাই। যেখানে রাজাকার আর মুসলিম লীগের দাপট বেশি, এই হগল জায়গায় হিন্দুর জমিন ফাঁকা পইরা থাকনের কি জো আছে? শাহেদ আলী ঠিকই লাগছে একদিনে মাস্টারমশাই সম্পত্তি বেদখল হইয়া যাওনের কথা। তবু আপনি যখন কইতে আছেন তখন খোঁজ খবর লওনের চেষ্টা করুন। বিনু, আমার একটা কথা ভেবে দেখবি? কি ভাববো? যুগলকে বলে রামরতন গাঙ্গুলি স্ত্রী আর মেয়েদের মুকুন্দপুর কলোনিতে থাকার ব্যবস্থা করে দে না রে। সেখানে গেলে ওরা অন্তত মর্যাদার সঙ্গে থাকতে পারবে। পদে পদে এত অসম্মান সহ্য করতে হবে না।
এই দিকটা আগে ভেবে দেখেনি বিনয়। হাতের কাছেই মুকুন্দপুর বাস্তুহারা কলোনি ছিল। মুখের কথা খসালেই যুগলরা এসে রামরতনের পরিবারকে মাথায় করে নিয়ে যাবে। মুশড়ে পড়তে পড়তে হঠাৎ উদ্দীপনায় ভেতরে ভেতরে টকবগানি অনুভব করে সে। উৎসাহের সুরে বলে, ওদের মুকুন্দপুরে যাওয়ার ব্যাপারে তো কোনো সমস্যা নেই, জমি তো পাবেই, মাথা গুঁজার মতন একটা ঘরও তুলে দেবে যুগলরা। কিন্তু কিন্তু কি? থাকার বন্দোবস্ত না হয় করে দেওয়া যাবে, তবে একটা বড় সমস্যাও রয়েছে। কিসের সমস্যা? ওদের চলবে কি করে? এই প্রশ্নের উত্তর কারোর জানা নেই। ঘরের বাকি সবাই নিঃশব্দে বসে থাকে। বিনয় এবার জানায়, মুকুন্দপুরবাসীদের যা হাল তাতে উদয়াস্ত খেটে কোনো রকমে তারা পেটের ভাত জোটায়। দুটো পয়সার জন্য কত রকমের যে তাদের উঞ্ছবৃত্তি। এদের অবস্থা দিন আনি দিন খাই। বাড়তি 4 জন মানুষের দায় নেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। রামরতনের স্ত্রী এবং তার মেয়েদের সমস্যাগুলো যেমন ছিল তেমনই থেকে গেল। হঠাৎ বিনয়ের চোখ সামনের দেওয়াল ঘড়িটার ওপর পড়ে। 12:17। ভীষণ ব্যস্ত হয়ে ওঠে সে। ইস, অনেক বেলা হয়ে গেল, আর দেরি করলে অফিসে লেট হয়ে যাবে। বলতে বলতে উঠে দাঁড়ায়। নিত্যদাসও আর বসল না, তারও কি একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে। বলল, আমারও ইহানে উড়াইতে হইব। এক মিয়া সাহেব তেনার ইন্ডিয়া সম্পত্তি এক্সচেঞ্জ করতে চায়। 12টায় তেনার লগে দেখা করণের কথা, এইখানে 12:15 বাইজে গেছে। নিত্যদাস চলে গেল। গরম জলে চান করিয়ে নাকে মুখে গুঁজে বেরিয়ে পড়ল বিনয়। সুধার আজ আর ভুল হয়নি। ধুতির শার্ট আর ফুলহাতা সোয়েটার তো বিনয়ের গায়ে রয়েছেই, সঙ্গে একটা গরম শাল এবং মাফলারও দিয়ে দিল। কাল রাতে ফেরার সময় ঠান্ডায় রক্ত প্রায় জমে গিয়েছিল বিনয়ের। নতুন ভারতের অফিসে 2টোর আগে পৌঁছে গেল বিনয়। কালকের মতন আজও সারা অফিস জুড়ে তুমুল ব্যস্ততা। একতলার একদিকে ঝড় তুলে রোটারি মেশিনের ট্রায়াল চলছে, আর একদিকে লাইনো মেশিনের খটখট আওয়াজ। দোতলাতেও টান টান ব্যস্ততা, কোথাও এতটুকু ঢিলেমি নেই। তেতলায় এসে দেখা গেল নিউজ ডিপার্টমেন্ট কালকের মতোই সরগরম। প্রুফ রিডার আর সাব এডিটরদের বসবার জায়গাটার পাশ দিয়ে হলঘরের শেষ মাথায় রিপোর্টিং সেকশনে চলে এলো বিনয়। চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ী তার টেবিলে বসে কিছু লিখছিলেন। খানিক দূরে অন্য রিপোর্টারদের জন্য সারি সারি চেয়ার টেবিল ফাঁকাই পড়ে আছে। তবে কি সুধেন্দুরা এখনও আসেনি? লেখালেখির সময় ডাকলে প্রসাদ বিরক্ত হতে পারেন। এখানেই দাঁড়িয়ে থাকবে না নিজের টেবিলে গিয়ে বসবে, বিনয় যখন ঠিক করে উঠতে পারছে না, সেই সময় হঠাৎ প্রসাদ মুখ তুললেন। ও গুড, তুমি এসে গেছো। সকালে আমার মেসে গিয়েছিলে, ভেবেছিলাম বাড়ি ফিরে চান টান করে খেয়ে দিয়ে অফিসে আসতে তোমার দেরি হবে। বসো। প্রসাদের সামনাসামনি একটা চেয়ারে নিঃশব্দে বসে পড়ে বিনয়। টেবিলের ওপর একটা বাঁধানো লম্বা নতুন খাতা পড়েছিল, সেটা দেখিয়ে প্রসাদ বললেন, আজ অ্যাটেন্ডেন্স রেজিস্টার দিয়ে গেছে, সই করো। ব্যাপারটা মাথায় ঢুকল না বিনয়ের। সে অবাক তাকিয়ে থাকে। একটু হেসে প্রসাদ বুঝিয়ে দিলেন, তুমি যে অফিসে এসে ডিউটি দিয়েছো তার তো একটা রেকর্ড থাকতে হবে। তোমার উইকলি ছুটির দিন হলো রবিবার। ওই দিনটা বাদে রোজ এসে এই হাজিরা খাতায় সই করবে, নইলে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। বিনয়ের এই প্রথম চাকরি। আরও জানালেন, খবরের কাগজে বছরে কদিন ক্যাজুয়াল লিভ, কদিন আর্নড লিভ, কদিন মেডিকেল লিভ ইত্যাদি ইত্যাদি। অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই এবং ছুটি টুটি সম্পর্কে কিছু জানা হয়ে গেল বিনয়ের। নিশ্চয়ই অফিসের আরও অনেক নিয়মকানুন আছে, কাজ করতে করতে সেগুলোও রপ্ত হয়ে যাবে। প্রসাদ এবার খাতা খুলে একটা সাদা পাতা দেখিয়ে বললেন, কাল আর আজকের তারিখ দিয়ে এখানে পরপর সই করে ফেলো। অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা আমার টেবিলে থাকবে, রোজ অফিসে এসে প্রথমেই সইটা করবে। আচ্ছা, আমাদের সেকশনের আর কেউ আসেনি? সবাই এসেছে। সুধেন্দু আর মনিলালকে একটা কাজে বাইরে পাঠিয়েছি, আর রোমেন লাইব্রেরিতে গেছে। এখানে বসে থেকে আর কি করবে? যাও লাইব্রেরিতে যাও, দেখো কালকের মতন ভালো কিছু পাও কিনা। বিনয় উঠে পড়ল। দোতলায় লাইব্রেরিতে আসতে চোখে পড়ল ডান দিকে শেষ প্রান্তে নাড়গোপাল মার্কা শীতকাতুরে লাইব্রেরিয়ান রামগোপাল দত্ত তার নিজস্ব টেবিলটির ওধারে যথারীতি বিরাজ করছেন। গরম পাঞ্জাবি, ফুলহাতা সোয়েটার, শাল, উলের টুপি দিয়ে নিজেকে এমনভাবে দুর্ভেদ্য করে রেখেছেন যে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে চামড়ায় যে কামড় বসাবে তার উপায় নেই। মাঝখানের মস্ত টেবিলটায় এখন 2 জন মাত্র পড়ুয়া, রমেন বিশ্বাস
একটি ইংরেজি কাগজ থেকে কী সব টুকে নিচ্ছিল। পায়ের শব্দে চোখ তুলে এক পলক বিনয়কে দেখে তক্ষুনি মাথা নামিয়ে নিল। কাল যা ঘটেছে তারপর আর কথা বলার মতন মুখ নেই তার। লাইব্রেরির 2 নম্বর পড়ুয়াটিকে আগে দেখেনি বিনয়। মাঝবয়সী, ভারী চেহারা, চোখে মোটা ফ্রেমের বাইফোকাল চশমা, চওড়া কপাল, মাথায় কাঁচা পাকা চুল। দেখামাত্রই টের পাওয়া যায় মানুষটি গম্ভীর ধরনের। পরনে মোটা খদ্দেরের ধুতি, পাঞ্জাবি এবং আলোয়ান। খুব মগ্ন হয়ে কি একটা বই পড়ছেন। মাঝে মাঝে সেটা থেকে কিছু নোট নিচ্ছেন। অন্য কোনো ব্যাপারেই এখন তার নজর নেই। ইনি নতুন ভারতের কোন ডিপার্টমেন্টে কাজ করেন জানা নেই, তবে বিনয় যখন এই অফিসে একবার ঢুকেছে নিশ্চয়ই জেনে নেবে। লাইব্রেরিতে যখন এসেছেন রামগোপাল দত্তের সঙ্গে তার আগে দেখা করা উচিত। পড়ার টেবিলটা পেছনে রেখে বিনয় যখন ডান দিকে কপা এগিয়েছে, দুহাত তুলে টুপি পরা মাথা ঝাঁকিয়ে হা হা করে উঠলেন রামগোপাল। না না, এখানে নয়। কাগজপত্র কোথায় থাকে কাল সব দেখিয়ে দিয়েছি, সেগুলো নিয়ে বসে পড়ো। আগে কাজ পরে গপ্প। বিনয় থমকে দাঁড়িয়ে পড়ল। রামগোপাল দত্ত কাল নিজে থেকে তাদের ডেকে কত মজার মজার কথা বললেন। আড্ডাবাজ লোকটাকে আজ আর চেনাই যায় না। রামগোপাল বিনয়ের মনোভাবটা আঁচ করে নিয়েছিলেন, বললেন, কাল তোমাদের সঙ্গে আলাপ করবার জন্যই ডেকে নিয়েছিলুম। আলাপ হয়ে গেছে। কাজের পর যদি সময় পাওয়া যায় তখন ফের তোমাদের ডাকব। বিনয় ঘুরে লাইব্রেরির অন্য প্রান্তে চলে যায়। সেখানকার সারি সারি তাকগুলো থেকে বম্বের 3টে কাগজের ফাইল নামিয়ে পড়ার টেবিলে এসে বসে। এগুলো গত মাসের ফাইল। কাগজগুলো হলো বম্বে ট্রিবিউন, ফ্রি প্রেস জার্নাল আর টাইমস অফ ইন্ডিয়া। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর চমৎকার একটা রিয়েল লাইফ স্টোরি পাওয়া গেল। পড়তে পড়তে বিনয় স্তব্ধ হয়ে যায় এবং অভিভূত। কাল পাওয়া গিয়েছিল লাহোরের এক তরুণী নীলামের কাহিনী। আজ যার সম্বন্ধে বিনয় পড়ছে সে করাচির একটি বালক, নাম দীনেশ। লেখার সঙ্গে তার ফটো ছাপা হয়েছে, বড় কোমল, বড় স্নিগ্ধ মুখচ্ছবি। কাগজের প্যাডে লেখাটার মূল পয়েন্টগুলো টুকে নিতে নিতে বারবার বিনয়ের মনে হচ্ছে দেশভাগ কতভাবেই না এই উপমহাদেশকে আলোড়িত করে যাচ্ছে। দীনেশের আদি বাড়ি ছিল সিন্ধু প্রদেশের নগণ্য শহর খায়েরপুরে। শহরটা বিখ্যাত ভুট্টো পরিবারের জমিদারি লাড়কানা লাগোয়া। ভারতবর্ষের আর 10টা মফস্বল শহরে যেমন হয়, খায়েরপুর তার থেকে আলাদা কিছু নয়। শান্ত, উত্তেজনা শূন্য, সারাক্ষণ যেন ঘুমিয়েই আছে। শহরের গা ঘেঁষে দীনেশদের বেশ কিছু জমিজমা ছিল। চাষবাস এবং ছোটোখাটো ব্যবসা, এই নিয়েই তার পূর্বপুরুষেরা সন্তুষ্ট থেকেছে। কেউ লেখাপড়ার ধার ধারত না। কোনো উদ্যোগ নেই, বড় কিছু ভাবার বা করার মতন উদ্যম নেই। খায়েরপুর আর ভুট্টোদের লাড়কানার বাইরে বংশের কেউ কোনোদিন পা বাড়ায়নি। কিন্তু দীনেশের ঠাকুরদা ছোটিরাম শিবদাসানী ছিলেন অন্য ধাতের মানুষ, একরোখা এবং উচ্চাকাঙ্ক্ষী। পৃথিবীর কল্লোড়ল থেকে বহু দূরে অতি তুচ্ছ ঘুমন্ত এক শহরে একঘেয়ে ম্যারম্যারে জীবন কাটিয়ে দেবার তার ইচ্ছা ছিল না। বাড়িতে কেউ চায়নি, তবু সব বাধা অগ্রাহ্য করে তিনি চলে এসেছিলেন করাচিতে তাদের দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে। নিজের চেষ্টায় ম্যাট্রিক পাশ করে করাচি পোর্টে চাকরি নিয়েছিলেন। তখন ইংরেজ আমল। করাচিতে দিনগুলো মসৃণভাবেই কেটে যাচ্ছিল। ছুটি ছাটায় মাঝে মাঝে তিনি খায়েরপুর যেতেন। বাবা মা সেখানেই থাকতেন। ছোটিরাম তাদের একমাত্র সন্তান। তবে ওদের ছিল বিশাল একান্নবর্তী পরিবার। বিষয় সম্পত্তিরও যৌথ মালিকানা। কাকা, জ্যাঠা, তাদের স্ত্রী এবং ছেলেমেয়েরা জড়িয়ে মরিয়ে একটাই সংসার। চাকরিতে ঢোকার বছর 2 বাদে পোর্টের কোয়ার্টার পেয়েছিলেন ছোটিরাম। তার 1 বছর পর বিয়ে। বাবা মাকে নিজের কাছে এনে রাখতে চেয়েছিলেন, জোর করে 2-1 বারও নিয়ে এসেছিলেন। কিন্তু খায়েরপুরের মাটিতে যারা 52 পাকে জড়িয়েছিলেন তারা করাচির মতন বড় শহরে লোকজনের ভিড়ে হাঁপিয়ে উঠতেন। 1 সপ্তাহের বেশি তাদেরকে আটকে রাখা যেত না। স্বাভাবিক নিয়মেই একদিন ছোটিরামের একটা ছেলে হলো। নাম দেওয়া হলো অবিনাশ। ছোটিরাম যেমন তার বাবা মায়ের একমাত্র সন্তান, অবিনাশও তাই। তার কোনো ভাই বোন নেই। ছোটিরাম খুব যত্ন করে ছেলেকে মানুষ করে তুললেন। অবিনাশ করাচির এক কলেজ থেকে বিএ পাশ করে পোর্টে ভালো চাকরি পেল। প্রথমে জুনিয়র অফিসার, 3 বছরের মধ্যে সিনিয়র গ্রেডে প্রমোশন। বড় কোয়ার্টার দেওয়া হলো তাকে। বাবা মাকে নিয়ে সে সেখানেই উঠে গেল। নতুন কোয়ার্টারে যাবার পর অবিনাশের বিয়ে দিলেন ছোটিরাম। তারপর একের পর এক ঘটনা। ছোটিরামের রিটায়ারমেন্ট, তার মৃত্যু,
কয়েক বছর বাদে তার স্ত্রী অর্থাৎ অবিনাশের মাও মারা গেলেন। জাগতিক নিয়মে কোনো কিছুই ফাঁকা পড়ে থাকে না। অবিনাশের একটি ছেলে এবং একটি মেয়ে হলো বীণা আর দীনেশ। বীণা বড়, দীনেশ ছোট। মা বাবার শূন্যস্থান তারা ধীরে ধীরে পূরণ করে দিতে লাগলো। অবিনাশের চোখের সামনে আকাশ প্রমাণ কোনো স্বপ্ন ছিল না। মধ্যবিত্তদের যেমন হয় তেমনই ছিল ছোট মাপের কিছু আশা, ছোট ছোট কিছু ইচ্ছা। বীণা আর দীনেশ যতদূর পড়তে চায় পড়বে, বীণার ভালো বিয়ে দেবে, করাচিতে একটা বাড়ি করে ছবির মতন সাজিয়ে গুছিয়ে রাখবে। করাচির যে এলাকায় অবিনাশরা থাকতো সেটা পাঁচমেশালি, মুসলমানই বেশি, কিছু সিন্ধু প্রদেশের হিন্দু, কিছু শিখ, কিছু গোয়ান পিদ্রু এবং ভারতের অন্য সব প্রভিন্সের সামান্য কিছু মানুষ, সবাই বন্দরের কর্মী। 5 ভাই একসঙ্গে থাকলে ঝগড়াঝাটি বাঁধে, বাসনকোসন পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগেই। মাঝে মাঝে এই ধরনের তুচ্ছ ব্যাপার ঘটলেও অবিনাশদের মহল্লায় বড় রকমের অশান্তি কখনো হয়নি। কিন্তু এরপরেই 1946-এ আকাশ বাতাস 2 নেশন থিওরির বিষে ভরে গেল। জিন্নাহ এবং মুসলিম লীগ তাদের দাবিতে অনড়। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান চাইই চাই, মুখের কথা না হলে লড়কে লেঙ্গে পাকিস্তান। দ্বিতীয় মহাযুদ্ধের পর লন্ডন থেকে যে ক্যাবিনেট মিশন এসেছিল তারা ফিরে যাবার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল দাঙ্গা। সমস্ত দেশ যখন জ্বলছে, করাচি কি গা বাঁচিয়ে শান্তির দ্বীপ হয়ে থাকতে পারে? করাচি সশস্ত্র হননকারীদের দখলে চলে যাবার পর তারা মহল্লায় মহল্লায় হানা দিতে লাগলো। পোর্ট এলাকাও রেহাই পেল না। একদিন রাতে বেছে বেছে পোর্টের কোয়ার্টারগুলোতে তুমুল হল্লা করতে করতে ঝাঁপিয়ে পড়ল দাঙ্গাবাজেরা। কিন্তু সবাইকে জল্লাদেরা নাগালের ভেতর পায়নি। অনেকেই তাদের চোখ এড়িয়ে কোয়ার্টারের পিছন দিকের দরজা দিয়ে পালাতে পেরেছিল। অবিনাশ শিবদাসানির পরিবারও ধরা পড়তে পড়তে নেহাত আয়ুর জোর ছিল বলেই বেঁচে গেছে। কোয়ার্টার থেকে বেরিয়ে তারা পাগলের মতন ছুটতে শুরু করেছিল। কোথায় যাচ্ছে জানে না, প্রাণ বাঁচানো যাবে কি না জানে না। দঙ্গল দঙ্গল হত্যাকারী মারণাস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, তাদের কারোর খপ্পরে পড়ে যাবে কি না জানে না। শুধু দৌড় আর দৌড়। শেষ পর্যন্ত ওরা একটা রিলিফ ক্যাম্প অর্থাৎ ত্রাণ শিবিরে পৌঁছতে পেরেছিল। আর তখনই দেখা গেল সবাই আসতে পেরেছে, শুধু দীনেশ বাদ। দীনেশের বয়স তখন 4। প্রাণ ভয় পালাবার সময় কে কখন কোন দিকে ছিটকে পড়েছিল টের পাওয়া যায়নি। অবিনাশ এবং তার স্ত্রী প্রতিভা উন্মাদের মতন ছেলের খোঁজে তখনই বেরিয়ে পড়তে চেয়েছিল, কিন্তু ত্রাণ শিবিরের সুপারভাইজার এবং রক্ষীরা তাদের বেরোতে দেয়নি। বেরুনো মানেই দাঙ্গাবাজদের হাতে পড়ে চোখের পলকেই লাশে পরিণত হওয়া। মাস কয়েকের মতো করাচির সেই ত্রাণ শিবিরে কাটাতে হয়েছে অবিনাশদের। এর মধ্যে দেশের হাল আরও খারাপ হয়েছে, পরিবেশ আরও বিস্ময়, আরও অগ্নিগর্ভ। ছেলে হারানোর বুক ফাটা শোকে চান খাওয়া একরকম বন্ধই হয়ে গিয়েছিল অবিনাশের। প্রতিভার চোখের জল ফুরত না, দিবারাত্রে কেঁদেই যেত অবিরল কান্না। ত্রাণ শিবিরের কর্মী এবং সুপারভাইজারকে তো বটেই, মাঝে মাঝে খোঁজখবর নেবার জন্য যে নেতা এবং পুলিশ অফিসাররা আসতেন, প্রতিভা এবং অবিনাশ তাদের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করত, দীনেশকে যেন তারা খুঁজে এনে দেন। কিন্তু সেই নিদারুণ সময়ে শয়ে শয়ে শিশু, কিশোর, যুবক যুবতী নিখোঁজ হয়ে গিয়েছিল। একদিন জাহাজ বোঝাই করে করাচি এবং চারপাশের ত্রাণ শিবিরগুলো থেকে সিন্ধু প্রদেশের হিন্দু আর শিখদের বোম্বাইতে পাঠিয়ে দেওয়া হলো। বোম্বাইয়ে ধোবি তালাব এলাকার এক শরণার্থী শিবিরে তাদের থাকার ব্যবস্থা হয়। ওখানে থাকতে থাকতেই বোম্বাই পোর্টে যোগাযোগ করে অবিনাশ। সে যে করাচি বন্দরে কাজ করছে অফিসার গ্রেডে, দাঙ্গার জন্য প্রমাণপত্র নিয়ে আসতে পারেনি। সেসব সবিস্তার জানবার পর তার কাজকর্মের অভিজ্ঞতা শুনে বোম্বাই পোর্ট তাকে চাকরি দেয়। তবে অফিসার গ্রেডে নয়, মাথা গোঁজার মতন একটা কোয়ার্টারও সে পেয়ে যায়। বোম্বাইতে আসার পরেও দীনেশের ব্যাপারে আশা ছেড়ে দেয়নি অবিনাশরা। ফি সপ্তাহে 2-1 করে পুলিশ হেডকোয়ার্টার্সে কিংবা ভারত সরকারের রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন মিনিস্ট্রির বোম্বাই অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকত। তার একটাই আর্জি, করাচি পুলিশের সঙ্গে যোগাযোগ করে দীনেশকে যেন তাদের কাছে ফিরে দেবার ব্যবস্থা করা হয়। বছর 3 এক টানা লেগে থাকার পর দীনেশকে ফিরে পাওয়া গেল। বোম্বাই পুলিশের অনবরত তাগাদায় করাচি পুলিশ এবং সেখানকার রেস্কিউ টিম দাঙ্গায় নিখোঁজ মানুষজনের সঙ্গে দীনেশেরও খোঁজ খবর করতে থাকে। সেই সঙ্গে উর্দু, ইংরেজি এবং সিন্ধি ভাষার কাগজগুলোতে নিরুদ্দিষ্টদের তালিকা ছেপে আবেদন করা হয়। এদের সন্ধান পাওয়া গেলে তক্ষুনি যেন অনুগ্রহ করে পুলিশ বা উদ্ধারকারী দলের অফিসে যোগাযোগ করা হয়। খবরের কাগজে দীনেশের নাম দেখে
আবু হামিদ নামে এক প্রৌঢ় মুসলমান তাকে পুলিশ হেডকোয়ার্টার্সে নিয়ে আসে। জানায় করাচির দাঙ্গার সময় দিনেশদের পরিবার যখন উদ্ভ্রান্তের মতন পালাচ্ছে, সে তাদের থেকে আলাদা হয়ে যায়। প্রচণ্ড ভয়ে সমানে কাঁদছিল দিনেশ, আর দিশেহারার মতন ছোটাছুটি করছিল। হামিদ শহরে একটা জরুরি কাজে এসেছিল, তাকে দেখতে পেয়ে কোলে তুলে নেয়, পরে নিজেদের বাড়িতেই নিয়ে যায়। হামিদদের বাড়ি করাচিতে নয়, শহর থেকে মাইল 10 দূরে শাহিদাবাদ নামে একটা গ্রামে। দিনেশ তখন খুবই ছোট, নিজের নাম আর বাবার নামটা কোনো রকমে বলতে পারলেও তারা করাচির কোন মহল্লায় থাকতো, তার বাবা কি করত, বাড়িতে কে কে আছে, এসব কোনোদিনই হদিস দিতে পারেনি। স্ত্রী এবং 3টে ছেলে মেয়ে নিয়ে হামিদদের সংসার। প্রথম সেখানে গিয়ে দিনেশ খেত না, ঘুমতো না, অবিরাম কাঁদত। তারপর ধীরে ধীরে একদিন কান্না থামল। আবু হামিদের ছেলেমেয়েদের সঙ্গে মিশে গেল সে। দাঙ্গায় বাপ মা এবং অন্যান্য পরিজন থেকে বিচ্ছিন্ন হওয়া বালকটিকে হামিদ এবং তার স্ত্রী অপার মমতায় মানুষ করে তুলতে লাগল। দিনেশ হয়ে উঠল তাদের 4র্থ সন্তান। হামিদ সৎ এবং ইমানদার মানুষ। নাম শুনেই জানতে পেরেছে দিনেশরা হিন্দু। সে হিন্দুরা যা খায় না তা কখনো তাকে খাওয়ায়নি, তাকে মুসলমান করার চেষ্টাও করেনি। সবসময় ছেলেটাকে আগলে আগলে রেখেছে। বড় হবার পর জ্ঞান বুদ্ধি হলে দিনেশ কোন ধর্ম পালন করবে সেটা তার ওপর ছেড়ে দেবার কথাই সে ভেবে রেখেছিল। করাচির দাঙ্গার পর কটা বছর কেটে গেছে। দিনেশ এখন 7 বছরের বালক। দাঙ্গার কথা, মা বাবা বোনের মুখ ক্রমশ তার স্মৃতিতে ঝাপসা হয়ে যেতে লাগলো। হয়তো বাকি জীবনটা শাহিদাবাদেই কেটে যেত দিনেশের, কিন্তু হঠাৎ খবরের কাগজে পুলিশের বিজ্ঞপ্তিটা চোখে পড়ে যায় আবু হামিদের। বুকের ভিতরটা ছেদ করে উঠেছিল তার। যে শিশুটিকে বিপুল স্নেহে বড় করে তুলেছে তাকে কিছুতেই সে ফিরিয়ে দেবে না। কিন্তু পরক্ষণে খেয়াল হলো দিনেশকে হারিয়ে তার বাবা মায়ের জীবনও নিশ্চয়ই ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। ইন্ডিয়ায় গিয়ে কোনো রকমে তারা হয়তো বেঁচে আছে। আবু হামিদ স্ত্রীর সঙ্গে পরামর্শ করে দিনেশকে ইন্ডিয়া পাঠানোই ঠিক করে ফেলল। যদিও বুক ফেটে যাচ্ছিল, তবু মনে হচ্ছিল এটাই নির্ভুল সিদ্ধান্ত এবং ওপরওয়ালার এমনই ইচ্ছা। নতুন কুর্তা প্যান্ট জুতো কিনে দিনেশকে পরিয়ে করাচি পুলিশের হেডকোয়ার্টার্সে নিয়ে এলো হামিদ। তারপর অঝরে চোখের জলে বিদায়। 3 দিন বাদে দাঙ্গায় নিখোঁজ আরও অনেক মানুষের সঙ্গেই বোম্বাই চলে এলো দিনেশ। প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সে, সেখান থেকে তার আসল মা বাবা অবিনাশ আর প্রতিভার কাছে। যে সন্তানের কোনো আশাই ছিল না তাকে ফিরে পেয়ে একেবারে উন্মাদ হয়ে গেল অবিনাশরা। সারা বাড়িতে বিদ্যুৎ প্রবাহ খেলে যেতে লাগলো। ছেলেকে কিভাবে আদর করবে, কোথায় বসাবে, ভালো ভালো কী খাবার খাওয়াবে, কিছুই যেন ভেবে পাচ্ছিল না। এই তার গালে মাথায় বুকে হাত বুলিয়ে আদর করছে, এই কোলে তুলে নিচ্ছে, দোকানে নিয়ে দামি দামি পোশাক কিনে দিচ্ছে, নিয়ে যাচ্ছে মেরিন ড্রাইভে, জুহু বিচে, এলিফ্যান্টা কেভে। দিনেশের আসার খবর পেয়ে পড়শিরাও ছুটে এসেছিল, আত্মীয় সব পরিজনেরাও এসেছিল। তারা একমত হয়ে জানিয়ে দিল 3 বছর যে ছেলে মুসলমানের ঘরে কাটিয়ে এসেছে তার শুদ্ধিকরণ ভীষণ জরুরি। অতএব নিষ্ঠা ভরে যাবতীয় দেবদেবীকে তুষ্ট করার জন্য পুজো হোম চলল দিবারাত্রে গীতা এবং চণ্ডীপাঠ। হোমের ঘৃতের গন্ধে, ধূপের সুবাসে সারা বাড়ি যেন তপবন হয়ে উঠল। এত যে আদর যত্ন, শোধনের এত যে দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু দিনেশ সারাক্ষণ মনমরা অন্যমনস্ক। রাতের ঘুমের ঘোরে কিংবা একটু একলা হলেই ফুঁপিয়ে ফুঁপিয়ে সে কাঁদে। আব্বু আম্মি ওই নামেই আবু হামিদের ছেলেমেয়েরা তাকে এবং তার স্ত্রীকে ডাকত। দেখা দেখি দিনেশও ডাকতে শিখেছিল। নিজের মা বাবার কাছে এসেও বহু দূরের অন্য ধর্মের আশ্রয়দাতা মা বাবাকে এসে লহমার জন্য ভুলতে পারেনি। তার মন সর্বক্ষণ করাচি থেকে 10 মাইল দূরের এক গ্রামে পড়ে থাকত। কাগজের প্রতিবেদনটা এখানেই শেষ। লাইব্রেরিতে বসে দিনেশের জীবনের এই বিচিত্র কাহিনী সাজিয়ে গুছিয়ে বিনয় যখন লেখাটা শেষ করল, সন্ধে হয়ে গেছে। রমেন বিশ্বাসকে লাইব্রেরিতে দেখা গেল না। কখন সে তার কাজ সেরে চলে গেছে টের পাওয়া যায়নি। তবে সেই প্রৌঢ় গম্ভীর মানুষটি মগ্ন হয়ে বইয়ের পাতায় ডুবে আছেন। দূরের টেবিলে লাইব্রেরিয়ান রামগোপাল দত্ত শীতের পোশাকে সারা শরীর ভালো করে মুড়ে বিরাজ করছেন। বিনয় আর বসল না। লেখার কাগজগুলো গুছিয়ে পিন দিয়ে গেঁথে একবার পড়ে নিল। 2-1টা শব্দ পাল্টে নতুন শব্দ বসিয়ে সোজা তেতলায় নিউজ ডিপার্টমেন্টে তাদের রিপোর্টিং সেকশনে চলে এলো।
প্রসাদ লাহিড়ী তার চেয়ারে যথারীতি বসে আছেন, মুখোমুখি রমেন বিশ্বাস। দুজনে কথা বলছিলেন। সুধেন্দু আর মণিলালকে দেখা গেল না, খুব সম্ভব তারা এখনো ফেরেনি। বিনয়কে দেখে তাকালেন প্রসাদ, একটু হেসে জিজ্ঞেস করলেন, কি কিছু পাওয়া গেল? হ্যাঁ। বসো। লেখাটা নিয়ে প্রসাদ পড়তে শুরু করলেন। নিঃশব্দে রমেনের পাশের চেয়ারে বসে এক দৃষ্টে প্রসাদের প্রতিক্রিয়া লক্ষ্য করতে লাগলো বিনয়। পড়া শেষ হলে প্রসাদ কপিটা টেবিলে নামিয়ে রেখে রীতিমতো উচ্ছ্বাসের সুরে বললেন, ফাইট, এইরকম হিউম্যান স্টোরি আরও পাও কি না দেখো। নিজের অজান্তে বিনয়ের দুই চোখ রমেনের দিকে চলে যায়। প্রসাদের মুখে তার লেখার প্রশংসা শুনতে শুনতে রমেনের মুখ হিংসায় পুড়ে যাচ্ছে। প্রসাদ বললেন, আজ সকালে আমার মেসে গিয়েছিলে, তাই সময় পাওনি। খুব তাড়াতাড়ি রিফিউজি কলোনিগুলোতে যাওয়া শুরু করো, পারলে কাল থেকেই। আচ্ছা। এখন অফিসে তোমার কোনো কাজ নেই, ইচ্ছে হলে বাড়ি যেতে পারো। বিনয় আর বসল না, ধীরে ধীরে উঠে পড়ল। আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব ভালো লাগলে কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। খুব শিগগিরই নতুন পর্ব নিয়ে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।